আমাদের স্লোগানই ছিল জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, গোলাম আজম সাইদি বাংলার ইহুদি, গোলাম আজম আব্বাস খান চলে যাও পাকিস্তান। তো আমার আত্মীয় স্বজনের অনেকেই জামাতের সাথে ছিল, কিন্তু আমি সঙ্গদোষে লোহাবাসের মতো অবস্থা। এই অপকর্মগুলোকেই একটা পর্যায়ে দেখলাম যে আসলে একজন মুসলমান হিসাবে বাম হওয়ার কোনো সুযোগ নেই। আমি একদিকে মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছি, অন্যদিকে বাম রাজনীতি করেছি, যেটা আমার সাথে সম্পূর্ণ বিপরীত ছিল। দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ এবং স্বাগত জানাই। জি, আমরা প্রায় সময় দর্শকদের কাছে একটা কোশ্চেন খুব কমনলি পাই যে ডক্টর ইরান ভাই কি এমবিবিএস নাকি পিএইচডি দাঁড়ি? আমি এমবিবিএস না এবং পিএইচডিও না। আচ্ছা। আমি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে বিএসএমএস চিকিৎসা বিজ্ঞানে আমি ডিগ্রিধারী। আচ্ছা। এবং এটা এমবিবিএস সমমানের একটা ডিগ্রি হিসেবে বর্তমানে সরকার একটা স্বীকৃতি দিয়েছে। যে বিষয়টা আপনার কাছে জানতে চাওয়া, রাজনীতিতে আপনি কবে থেকে মূলত পরিপূর্ণভাবে যুক্ত হয়েছেন? ধন্যবাদ। রাজনীতি এটা আমার ছাত্র জীবন থেকে। আমি প্রথমে অষ্টম শ্রেণীতে যখন লেখাপড়া করি, আচ্ছা, তখন থেকেই আমি রাজনীতির সাথে যুক্ত, এবং তখন আমি বিপ্লবী ছাত্রমৈত্রী থেকে আমার রাজনীতির হাতে করি। আচ্ছা। এবং এটা ভান্ডারিয়া থেকে প্রথম আমার জন্মস্থান থেকে শুরু হয়। পরবর্তীতে বরিশাল বিএম কলেজ এবং পরে ঢাকাতে এসেও কিছুদিন আমি ছাত্রমৈত্রীর সাথে কাজ করেছি। পরবর্তীতে এই বাম ধারা থেকে সম্পূর্ণভাবে ডান ধারাতে চলে আসছি এবং সেই ছাত্র শক্তির সাথে যুক্ত হয়েছি। আচ্ছা। এবং এই ছাত্র শক্তি একটা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছিল। সেই বাংলাদেশ লেবার পার্টি সহ 7 দলীয় জোটের কথা আপনারা শুনেছেন, যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, তারই মুখপাত্র ছাত্র সংগঠন ছিল ছাত্র শক্তি। এবং পরবর্তীতে আমি এই ছাত্র শক্তির প্রচার সম্পাদক, সাধারণ সম্পাদক, পরে সভাপতি হয়েছি। এবং 1999 সালে যে সর্বদলীয় ছাত্রঐক্য গঠিত হয়েছিল, সেই সর্বদলীয় ছাত্রৈক্যের অন্যতম কো-কনভেনার হিসাবে দায়িত্ব পালন করেছি। সেই ছাত্র ঐক্যের ভিতরে ছাত্র দল এবং ছাত্র শিবির সহ এবং জাতীয় পার্টির জাতীয় ছাত্র সমাজ সহ আমরা সবাই একত্রে কাজ করেছি। এবং শেখ হাসিনার 96 সালে যখন ক্ষমতায় আসে, তার পরবর্তীতে তার পতনের আন্দোলনে সর্বদলীয় ছাত্রৈক্যই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটা জিনিস জানতে চাচ্ছি যে বাংলাদেশে তো এগুলো খুব রেয়ার ঘটনা, বাম রাজনীতি থেকে ডান রাজনীতিতে যে কনভার্ট হলেন আপনি, কোন ঘটনা বা কোন জায়গাটা আপনাকে ইন্সপায়ার্ড করেছে এখানে? আমরা যখন ছাত্রমৈত্রী করি তখন আমাদের ভান্ডারিয়াতে খুব বেশি আমাদের জনশক্তি ছিল না, খুবই অল্প ছিল। এবং আমরা সম্পূর্ণভাবে এখন যে জায়গাতে আমি আছি এর সম্পূর্ণ বিপরীত ছিল। আমাদের স্লোগানই ছিল জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, গোলাম আজম সাইদি বাংলার ইহুদি, গোলাম আজম আব্বাস খান চলে যাও পাকিস্তান। তো আমার আত্মীয় স্বজনের অনেকেই জামাতের সাথে ছিল, কিন্তু আমি সঙ্গদোষে লোহাবাসের মতো অবস্থা। আমার বন্ধু বান্ধবের ভিতরে ছাত্রমৈত্রীর সাথে থাকার কারণে ওটা অবশ্য এক পর্যায়ে চলে আসছে। কিন্তু পরবর্তীকালে যখন ঢাকাতে আসি, তখন এই বাস্তবতাগুলো অনেক নেতৃবৃন্দের সান্নিধ্য পেয়েছি। বিশেষ করে 54 যুক্ত ফ্রন্টের সময় যিনি মন্ত্রী ছিলেন এবং পরবর্তীকালে এনডিএর যে চেয়ারম্যান ছিলেন ASM সুলাইমান, ওনার বাড়ি হচ্ছে রূপগঞ্জে। আচ্ছা। উনি কেএসপির সভাপতি ছিলেন। এবং আমাদের লেবার পার্টির যিনি প্রতিষ্ঠাতা মৌলানা মতিন, তার সাথে দেখা হয়। এবং তখন আমরা জানতে পারি যে এই মুক্তিযুদ্ধের পরবর্তী সময় শেখ মুজিবের যেই বাকশাল এবং বিভিন্নভাবে যে তারা যেই নির্যাতন নিপীড়ন করেছে, দুঃশাসন ছিল, সেখানে সিরাজ শিকদারের উপরে যেই তাকে যে গুম করা হয়েছে, জহির রায়হান থেকে শুরু করে, এই অপকর্মগুলোকেই একটা পর্যায়ে দেখলাম যে আসলে একজন মুসলমান হিসাবে বাম হওয়ার কোনো সুযোগ নেই। আমাকে আল্লাহ এবং আল্লাহর, আমি একদিকে মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছি, অন্যদিকে বাম রাজনীতি করেছি, যেটা আমার সাথে সম্পূর্ণ বিপরীত ছিল। তো যখন আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনেরও বুঝ
আসার কারণেই হয়তো আমার এই দিকটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং পরবর্তীকালে অনেক বড় বড় নেতার সাথেই চলার সুযোগ হয়েছে। বিশেষ করে আমাদের এনডিএ যেই জোট হয়েছিল সেই জোটের অন্যতম নেতা ছিলেন আমাদের এস.এম. সুলাইমান ছিলেন, তারপর কর্নেল ফারুক, রশিদ, শাহরিয়ার এবং অনেক বজলুল হুদা, এদের সাথে অনেক ওঠা বসার কারণে তখন বুঝতে পেরেছি যে এই আওয়ামী লীগ বাংলাদেশে কতটা নিপীড়ন নির্যাতন করেছিল এবং ৩৮,০০০ বাংলাদেশের যেই স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান ছিল তাদেরকে কিভাবে তারা হত্যা করেছে গণবাহিনী নামে, বিভিন্নভাবে তারা করেছে। তার মানে বলা চলে যে এই তাদের বিভিন্ন বিষয় যখন খুব কাছাকাছি দেখলেন যে ওইখানে অনেকটা নৃশংসতার দৃশ্যগুলো আপনার চোখে ভেসে ওঠে, তখনই আপনার এগুলো চিন্তা ভাবনা চেঞ্জ আসছে। যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে অন্য পেশায় না গিয়ে আপনি রাজনীতিটা বেছে নিলেন, এতে কি জীবন অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয় না? দেখুন, আসলে আর্থিক অবকাঠামোতে আপনার কোনো বড় ধরনের প্রভাব পড়ছে কিনা বা এই বিষয়টা? একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির শুধু না, আপনি দেখবেন যে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার বাবা তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন, আমাদের এই নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো থেকে যারা উঠে আসে তাদের স্বপ্ন অনেক বড় থাকে, অনেক বড় স্বপ্ন থাকে। এবং আমরা এই লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এদের যেই ইতিহাস, তারা কিন্তু কৃষক থেকে আসছে, কেউ ছোট ছোট পেশা থেকে তারপর কিন্তু মানুষের জন্য সংগ্রাম করেছে। আর মানুষের অধিকার প্রতিষ্ঠাটাই হচ্ছে গিয়ে আমাদের জীবনের অন্যতম একটা লক্ষ্য। আমি কি হলাম, কিন্তু আমি একজন সামাজিক জীব হিসাবে সমাজের সংস্কারের জন্য, সমাজের মানুষের ভালো থাকার জন্য, সমাজের সবাই তো রাজনীতি করে না, সবাই তো সমাজ নিয়ে ভাবে না। আপনি অসংখ্য লোক পাবেন যে প্রতি মাসে অনেক ভালো ইনকাম করে, ভালো ব্যবসা বাণিজ্য করে, ভালো চাকরি করে, কিন্তু শুধুমাত্র সে নিজেকে নিয়ে নিজের পরিবারের বাইরে কিছু চিন্তা করতে চায় না। তো এই সমাজ সংস্কারের জন্য তো কিছু মানুষকে চিন্তা করতে হবে। তো আমার রাজনীতিতে আসার ওই যে মাও সেতুংয়ের বিভিন্ন বক্তব্য শুনেছি, লেনিনের অনেক বাণী, অনেক কিছু শুনেছি, সেখান থেকে ইন্সপায়ার হয়েছি এই রাজনীতির জন্য। যে বিষয়টা আমরা অনেক সময় ফেস করতে হয় যে অনেক রাজনীতিবিদদের, যেহেতু আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম, রাজনীতি করতে গিয়ে অনেকে অন্য পেশায় না জড়ানোর কারণে অনেক অভাব অনটনের মুখোমুখি হতে হয়েছে, পরিবারের ক্ষেত্রে অনেক সময় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এরকম কি কখনো আপনার হয়েছিল কিনা? আমাদের অভাব অনটন এখনো আমাদের সঙ্গী। আমার ব্যক্তিগতভাবে ঢাকাতে আমার কোনো ফ্ল্যাট এখন পর্যন্ত নেই, আমার নিজের কোনো বাড়িতে আমি থাকি না, আমি ভাড়া বাসায় থাকি। তো যার কারণে আর অভাব আছে বলেই তো আমার এই মুক্তির সংগ্রাম লড়াইটাকে আমি কাজ করার সুযোগ পাচ্ছি। আমার যখন অবারিত অর্থ থাকবে, যখন আমার ব্যাপক অর্থ বিত্ত চিত্ত আমার চলে আসবে, তখন আর এই শ্রমজীবী মেহনতি মানুষের চিন্তা করার মতো আমার সুযোগটা থাকবে না।